ধূম্রবর্ণ সর্বদা পরিবর্তনশীল, ছল চাতুরী ডাইরেকশনলেস তথা প্রভূত গুণ তথা ইলিউশন বা মায়াবাদী গুণের যে কারক আমাদের সিউডো প্ল্যানেট হিসাবে কল্পনা করি, সে হচ্ছে কেতু, যে শরভানু নামক নক্ষত্রের তার দেহাংশকে কনসিডার করা হয় অ্যাজ আ কেতু এবং তার মস্তিষ্ক অংশকে রাহু হিসাবে কনসিডার করা হয়। অ্যাকচুয়ালি কেতুর নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, কারণ আমাদের যে কোনো একটা বডির তার যে সঞ্চালন শক্তি সেটা তার মস্তিষ্কে থাকে, সেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি। তো সেটা ডেমন হোক বা যেরমই হোক, তার ডাইরেকশন বা সব কিছু মস্তিষ্ক থেকেই আসে। তো সেটা যখন বিহেডেড হয়ে যায় কোনোভাবে, তার যে নিম্নাংশ, বহু ক্ষেত্রে বহু পণ্ডিত তাকে মৃততুল্য হিসাবে গণ্য করেছেন, বা বহু পণ্ডিত তাকে অর্ধমৃত, বা বহু পণ্ডিত তাকে জীবিত কিন্তু সম্পূর্ণ অস্তিত্বের মধ্যে প্রকট করতে পারেননি, তার একটা সিউডো অবস্থা রয়ে গেছে। তো আমরা এই অবস্থা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি, আজকেও কিছুটা করব, কিন্তু আজকে আলোচনার মুখ্যত বিষয় থাকবে এই কেতু সিংহ রাশিতে রয়েছে, অর্থাৎ রাহু কেতুর যে অ্যাক্সিস রয়েছে সেটা যথাক্রমে কুম্ভ এবং সিংহের জাংচারের মধ্যে রয়েছে, এবং কেতু আগামী 20 জুলাই তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে সে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পরবর্তী প্রায় 8.5 মাসের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল সেটা নিয়ে মুখ্যত আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে যেটা করব সেটা হচ্ছে টাইমিংটা বলে নেব, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে কিছুটা বলে নেব, এবং তারপরে কেতু যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন এই নক্ষত্রের ওপরে তার কি ন্যাচারাল ইম্প্যাক্ট হবে, বা একাধিক প্ল্যানেট এখান দিয়ে গোচর করছে, কারণ বর্তমানে মঙ্গল গোচর করছে এবং সে 4-5 তারিখ জুলাই মাসের পরে সেও কিন্তু কেতুর মোটামুটি 10 ডিগ্রির মধ্যে, 10 নয় 12 ডিগ্রির মধ্যে সে চলে আসবে, এবং তার পরবর্তীকালে বুধ ডাইরেক্ট হয়ে বুধ সিংহ রাশি দিয়ে গোচর করবে, তখনও কেতুর সাথে তার ইন্টারাকশন হবে। পরবর্তীকালে রবি যাবে, তখন সেখানে গ্রহণ সংগঠিত হবে, যদিও গ্রহণ সংগঠিত হবে যখন রবি ভাদ্র মাসে মানে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে যায়, জাস্ট প্রবেশ করবে, 2 ডিগ্রির মতন থাকবে, সেই রকম ফেজে মহালয়ের দিন সেই সূর্যগ্রহণ সংগঠিত হবে। সেটা সম্ভবত 19 তারিখ সেপ্টেম্বর মাসে। শুক্র এখান দিয়ে গোচর করবে। তো একাধিক প্ল্যানেট এখান দিয়ে পরবর্তী 3 থেকে 3.5 মাসের মধ্যে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে কেতু এখানে কি সার্বিক ইম্প্যাক্ট দেবে, আমার সেই সার্বিক কথার মধ্যে এদের ইম্প্যাক্টগুলো একসাথে অ্যামালগামেটেড হয়েই আমি বলার চেষ্টা করব, অর্থাৎ সংযুক্তিভাবেই আমি বলার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইটস টাইমিং। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 20 জুলাই, সেটা দুপুরবেলা 2:44 পৌনে 3টে নাগাদ, এবং প্রবেশ করা মাত্র রাহুও তার কুম্ভের ঘরে সে 26 ডিগ্রি 40 মিনিটে নেমে আসবে, অর্থাৎ দুজনেরই নবাংশ পরিবর্তন হবে। কেতু চলে আসবে ধনুর ঘর থেকে বৃশ্চিকের ঘরে, এবং রাহু চলে আসবে মিথুনের ঘর থেকে বৃষের ঘরে, নবাংশ ভিত্তিক অবস্থান হবে। তো কেতু এখানে থাকবে কতদিন না 29/3/2026, 29শে মার্চ 2026 ভোরবেলা 5:23। তারপরে কেতু তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রায় বুঝতেই পারছেন 8.5 মাস মতো সে অবস্থান করবে। আমি এখানে
নক্ষত্রের যে 4টে সেগমেন্ট আছে, অর্থাৎ 4টে চরণ আছে, যদি সোজা দিকে যাই অর্থাৎ সিংহ রাশির প্রথম মঘা নক্ষত্র, সেই মঘা নক্ষত্রের বিস্তার 13°20' এবং তার 4টে নবাংশ মেষ থেকে কর্কট পর্যন্ত। তো তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বিস্তার সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত। তারপরে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটি চরণ আছে, সেটা ধনু রাশির নবাংশ। কিন্তু আমাদের ক্যালকুলেশন হবে উল্টো দিকে, কারণ রাহু কেতু ঘড়ির কাঁটার দিকে তাদের মুভমেন্ট হয়। আমাদের রেট্রোস্পেকটিভ এফেক্ট বা প্রারব্ধের সাথে যুক্ত থাকে বলে, প্রারব্ধের মেটেরিয়াল অংশের সাথে যুক্ত থাকে, কোনো স্পিরিচুয়াল অংশের সাথে রাহু কেতুর যুক্তি নেই, মেটেরিয়াল অংশের সাথে। আমাদের যে মেটেরিয়াল পানিশমেন্ট বা সব কিছু আমরা যে পাই, অনেক সময় সেটা ফিজিক্যালি পাই, মেন্টালি পাই, বা অন্যান্য অনেকগুলো প্যারামিটার্স আছে। এই প্যারামিটার্সগুলোর সাথে রাহু কেতু বিভিন্ন ভাব বা অন্যান্য গ্রহের সাথে আইদার দৃষ্ট অথবা যুক্ত, তার কম্বিনেশনে সে ফল দেওয়ার চেষ্টা করে। সেইভাবে দশায় তো তাদের ফলের প্রবণতা অনেক গুণ বেড়ে যায় যখন তাদের রেসপেক্টিভ দশা থাকে। তো কেতু যেখানে বিস্তার আর কি 26°40' থেকে 23°20' পর্যন্ত, যেটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লাস্ট চরণ, সেটা বৃশ্চিক রাশিতে। সেই রাশিতে কেতু অবস্থান করবে, সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর দুপুরবেলা 12টা 22 পর্যন্ত। তারপরে কেতু তুলার নবাংশে নেমে আসবে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে তৃতীয় চরণে প্রবেশ করবে, যার বিস্তার 23°20' থেকে সিংহ রাশির 20° পর্যন্ত। আমরা কিন্তু উল্টো দিকে বলছি। তো এইখানে সে অবস্থান করবে, সেটা হচ্ছে 23/11/2025 সকালবেলা 10টা 5 পর্যন্ত তুলার নবাংশে কেতু অবস্থান করবে। তারপরে সে কন্যা রাশির নবাংশে প্রবেশ করবে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণ, যার বিস্তার আছে 16°40' থেকে 20° পর্যন্ত। সেখানে সে অবস্থান করবে 25/1/2026 সকালবেলা 7টা 40 পর্যন্ত। তারপরে লাস্ট বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে, যার বিস্তার 16°40 থেকে, যদি উল্টো দিকে আসি তাহলে 13°20' পর্যন্ত। এই 3°20' কেতু অবস্থান করবে, সেটা সিংহের নবাংশ, বর্গোত্তম থাকবে সেই সময়, সেটা হচ্ছে 29/3/2026। এটা প্রথমেই বললাম। তারপরে তার নিজের নক্ষত্রে মঘাতে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে সে কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে, এবং রাহু তৎকালীন সময় মকরের নবাংশে চলে আসবে। তো জেনারেল ব্যাপার এটা হচ্ছে তার বর্তমান মানে অবস্থা। আমরা এখন যেটা নিয়ে বলবো মুখ্যত, সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। আমি বেশ কিছুদিন ধরে, গত প্রায় 4-5 দিন ধরে আলোচনায় আমি বহুবার এই পূর্ব উত্তর এই ব্যাপারগুলোকে নিয়ে বলেছি। পূর্ব মানে বুঝতেই পারছেন, যেটা প্রায়র টু, আর উত্তর মানে পোস্ট এফেক্ট। ফাল্গুন শব্দের অর্থ হচ্ছে, ফাল্গুনি কাকে বলা হতো, মহাবীর অর্জুনকে বলা হতো। তো ফাল্গুনি যে ব্যাপারটা, ফাল্গুন, সেটা আমাদের ফাল্গুন এবং চৈত্র যে মাস থেকে আসে। কিছুদিন আগে মাসের নামকরণ নিয়ে বলেছিলাম যে কোন কোন মাসে চন্দ্রের অবস্থান হেতু নামকরণ হয়। তো ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই দুটো মাসকে মূলত ফাল্গুন মাস, যেই মাস আমাদের বসন্ত ঋতুর মাস, যেই দুটি মাস, এবং তার সাথে এই সময় আমাদের অনেকগুলো পর্ব, খুব গুরুত্বপূর্ণ পর্ব। এই সময় উত্তরায়ণ শুরু হয়ে যায় প্রায়। তো সেই হিসেবে আমাদের অসপিশিয়াস সময় হিসাবে গণ্য করা হয়। সর্বোপরি আমাদের ষড়ঋতুকারক যে সময় আমাদের ফাল্গুন, যে বসন্ত ঋতু, তো সেই হিসাবেও গণ্য হয়। আমাদের রঙের উৎসব দোলযাত্রা, সেটাও আমাদের সাথে অঙ্গীভূত হয়।
এবং তার সাথে মহাশিবরাত্রি উদযাপন হয় সে সময় প্রত্যেক বছর। তো সেই সময় মহাদেবের সাথে মা সতীর বিবাহ সংগঠিত হয়েছিল সেই তিথিতে। তো মহাশিবরাত্রি সেই দিন সংগঠিত হয়। তো দেখবেন অ্যাকচুয়ালি মহাশিবরাত্রির দিনেই এই নক্ষত্রের উদিত হয়েছিল। তো এই নক্ষত্রের অসপিশিয়াস যে অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু এর সাথে যুক্ত আছে। তো এই নক্ষত্র নর্মালি আমাদের যত কামনা বাসনা তার সাথে সার্বিকভাবে যুক্ত আছে। যত রকম আমাদের মেটেরিয়াল নিডস আছে তার সব কিছুর সাথে যুক্ত, অ্যাজ ওয়েল অ্যাজ তার পরবর্তী লেয়ারে কিন্তু তার স্পিরিচুয়াল তার ইনক্লিনেশন তার মধ্যে রয়েছে। আমি যখন আলোচনা করব তখন নক্ষত্রের ন্যাচারাল কোর্স অফ অ্যাকশনে আলোচনা করব, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে 13°20 থেকে আমি 26°40 পর্যন্ত যাব। কিন্তু কেতু যখন তার গোচর সংগঠিত করবে তখন তার মুভমেন্ট কিন্তু উল্টো দিকে হবে। তো এই ব্যাপারটা মাথায় রেখে জিনিসটা একটু দয়া করে শুনবেন। তো আমাদের এই নক্ষত্রের স্পেশাল গুণ কি আছে? এই নক্ষত্রের প্রথম বলিনি নক্ষত্রের বিস্তার। এই নক্ষত্র আকাশে যার বিস্তার আছে 133°20 থেকে 146°40 পর্যন্ত এর লং রানে সার্বিক বিস্তার আছে, আকাশে বিস্তার আছে। তো এই নক্ষত্রের অ্যাকচুয়াল প্রকৃতি যেটা হয় দেখুন, পূর্ব প্রথমে তারপরে উত্তর, বুঝতেই পারছেন, ফাল্গুনের পূর্বে ফাল্গুনের পরে। তো এই দুটি নক্ষত্রই একত্রিতভাবে কিন্তু একটি বিছানা বা একটি পালঙ্কের আকার ধারণ করে। কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি এটা 2 স্টার কনস্টিলিয়েশন, দুটি নক্ষত্র মিলে এই নক্ষত্রপুঞ্জ যে তৈরি হচ্ছে তার মাধ্যমে এই নক্ষত্রকে আমরা কনসিডার করে থাকি। একে নর্মালি যখন ইন্ডিভিজুয়ালি ভাবি, অর্থাৎ পূর্ব ফাল্গুনিকে ইন্ডিভিজুয়ালি ভাবলে তাকে আমরা একটি মঞ্চ বা বলতে পারেন যে একটু উঁচু জায়গা, যেখান থেকে কেউ কোনো বক্তব্য রাখছেন বা যেখান থেকে কেউ নিজেকে কিছুটা সেফ সাইডে রাখছেন। তো নিজেকে কিছুটা প্রাকৃতিক যে আমাদের সমস্যা রয়েছে, দুর্যোগ আছে বিভিন্ন রকম, তার থেকে বা বর্ষার সময় কিছুটা উঁচুতে দেখবেন এখনো বিভিন্ন গাছপালা যেখানে আছে, তো গাছের উপরে মাচা তৈরি করে থাকার একটা প্রবণতা আছে। এই যে মাচা তৈরি করা, এটার সাথে এর সাদৃশ্য রয়েছে, একটা অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতন এবং পেন্ডুলামের মতন। তো এর সাথেই নক্ষত্রের যোগ রয়েছে। এই নক্ষত্র সার্বিকভাবে অত্যন্ত সম্পদ, সেটা প্রাথমিকভাবে মেটেরিয়াল, পরবর্তীকালে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনির সংযোগে সেটা স্পিরিচুয়াল দিকে তার ইনক্লিনেশনকে দর্শায়। এই নক্ষত্র প্রভূত সম্পদের নক্ষত্র, অর্থাৎ আমাদের যত ডিজায়ার আছে সেই ডিজায়ারের ফুলফিলমেন্ট আছে, তার সমস্ত কিছু এই নক্ষত্র থেকে আমরা নর্মালি ডিরাইভ করি, এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। এই নক্ষত্রের সাথে যে দেবী যুক্ত রয়েছে তাকে বলা হয়েছে ভগ। আমি খুব এখানে ব্যাখ্যায় যাব না, শুধু এটুকু বলতে পারি, এই যে ভগ যে দেবী যাকে বলা হচ্ছে, এই দেবী হচ্ছে একাধারে আমাদের ইচ্ছা শক্তি তথা ইচ্ছা পূর্তি, এই দুটোর কারক, প্রজননের কারক, অর্থাৎ সামনের অ্যাডভান্সমেন্টের কারক। কোনো একটা জাতি যদি তার সামনের দিকে এগোয়, তার জন্য নতুন মানুষের সৃষ্টি প্রয়োজন, যে কোনো প্রাণী বা মানুষও তার মধ্যে ইনক্লুডেড। এই যে সামনের দিকে এগোনো এবং এগোনোর মধ্যে যে একটা স্পৃহা থাকে, মেটেরিয়াল ভ্যালিউস থাকে তার মধ্যে, মেটেরিয়াল ভ্যালিউস কিন্তু এই নক্ষত্র পুরোপুরিভাবে প্রদান করে থাকে। প্রজনন, উৎপত্তি সমস্ত কিছু এর সাথে যুক্ত রয়েছে। এবং প্রথমেই বললাম যে এই দুটি নক্ষত্র উত্তর এবং পূর্ব, এরা কিন্তু অসম্ভব, বিশেষত পূর্ব ফাল্গুনী নক্ষত্র অসম্ভব উদ্যমী নক্ষত্র, বুদ্ধিমতী নক্ষত্র,
কিছুটা ফেমিনাইন গুণযুক্ত আছে। বুঝতেই পারছেন প্রজনন ক্ষমতা মায়েরই থাকে, তো সেই মানে বিস্তারের ক্ষেত্রে তাকেই ঈশ্বর সেই ক্ষমতা প্রদান করেছেন। তো সেই ক্ষমতা আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষ সৃষ্টি করে সমাজের অ্যাডভান্সমেন্টে, অন্তত প্রাথমিক পর্যায়ে মেটেরিয়াল অ্যাডভান্সমেন্টকে কিন্তু পুরোপুরিভাবে সাহায্য করে। এই নক্ষত্রের যদি 3টে যে ভাগ আছে 60 ডিগ্রি করে, যে ক্ষমা করবেন মানে 120 ডিগ্রি করে যে ভাগ আছে, 360 ডিগ্রির যে ভাগ, তার প্রথমটি রাজস, ক্ষমা করবেন প্রথমটি তামস, পরেরটি রাজস, তার পরেরটি হচ্ছে আবার তামস, অর্থাৎ তামস রাজস তামস 3টে ভাগে ভাগ করা হয়েছে। তামস কেন? তামসের মধ্যে কিন্তু মনে রাখবেন সমস্ত নেগেটিভের মধ্যেও কিছু পজিটিভ জায়গার থাকে, অন্তত মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই থাকে। তো তামস কি করে? আমাদের ডিজায়ার, আমাদের চিন্তা ভাবনা, সেটাকে মেটেরিয়ালাইজ করবার মতন যে শক্তি, সেটা কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পুঞ্জীভূত হয়। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম, সেটা আমাদের পেতে হবে, সেই পাওয়ার জন্য যে চালিকা শক্তি, সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে তামস গুণই তৈরি করে, বা লোভ যেটা গ্রিড সেটা তৈরি করে। সেটা কিন্তু মানসিক চিন্তাতেও হতে পারে যে আমাকে একটা জিনিস আবিষ্কার করতে হবে, সেটাও এক ধরনের এগিয়ে নিয়ে যাওয়া। সেটাকে ঠিক সরাসরিভাবে গ্রিড না বলে এক ধরনের আকাঙ্ক্ষা বলা যেতে পারে। সেটা তৈরি হয় এবং যখনই রাজস পরিমণ্ডলের মধ্যে আসে তখন সে সেটাকে শেপ দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তার মধ্যে ধরুন যে গুণগুলো রয়েছে, মানি, ধন সম্পদ, বিজয়ী হওয়া, ভিক্ট্রিয়াস, হ্যাঁ, এই সমস্ত কিছু এই নক্ষত্রের সাথে যুক্ত হয় যখন সে রাজস পরিমণ্ডলের মধ্যে থাকে, মাঝামাঝি সেক্টরে। আবার এই রাজস ভোগ করতে করতে তার মধ্যে এক ধরনের শ্লথতা, এক ধরনের মানে ভোগ, একটা সময়ের পরে তো ভোগের নিবৃত্তি আসে, কন্টিনিউয়াস যদি সেই জিনিসটা সে ভোগের মধ্যে থাকে, ষড়রিপুর মানে ভোগ আস্বাদনের মধ্যে সে থাকে, তাহলে সেটা তৈরি হবে। তখন তার মধ্যে না এক ধরনের বিরক্তি, এক ধরনের সেই ব্যাপারটা আর পছন্দ হচ্ছে না, সেখান থেকে এক ধরনের জড়তার সৃষ্টি হয়, এক ধরনের স্থির হয়ে যাওয়া, যে না আর ভালো লাগছে না, এটা গেট রিড অফ দ্য ম্যাটার। তো এই স্টেটটা পুনরায় তামস। এটাকে কেন তামস বলছে? এটা থেকে প্রথম তামসের মধ্যে যেহেতু সম্পূর্ণ মেটেরিয়াল গ্রিডটা ছিল, মুখ্যত গ্রিড, সেই তো তাকে তামস বলছে। দ্বিতীয় ক্ষেত্রে তাকে তামস বলছে কারণ এর কোনো সামনে এগোনোর ইচ্ছে নেই, এ অনেকটা মন্থর, একটা স্ট্যাগনেন্ট ওয়াটারের মতন। এরপরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে আসে তখন এর মধ্যে আবার সেখান থেকে রাজস এবং সাত্ত্বিক গুণের প্রাধান্য আসে, যে কিন্তু এই তামস গুণের তার যে ভোগবাদ, যে ভোগ তিনি করে এসেছেন, সেটার নিবৃত্তি ঘটার পরে সে আবার পুনরায় সামনের দিকে এগোতে পারে। তো এটা হচ্ছে এই নক্ষত্রের বেসিক গুণ। সেই জন্য সমস্ত রকম আনন্দ, ভোগ, মজা, উদ্দীপনা, ইন্দ্রিয়ের পরিতৃপ্তি, রসাস্বাদন সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্রের থেকে পাওয়া যায়, ষড়রিপু। এবং দেখুন, আমি একটু আগে বলেছি যে এক ধরনের মাচা বা এক ধরনের মঞ্চ, একটা পেডিস্টাল, সেটাকে অনেক কাঁচা শব্দে মাচা হিসাবে বলা হয়। তো আমাদের কি হয়, আমাদের যখন এই কামনা বাসনা এগুলো যখন আমাদের ভোগ করা হয়ে যায়, তখন আমাদের মনে না এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। এরপরে কি আমরা একটা পারপাসলেসনেস স্টেটে আমরা পৌঁছাই। এই স্টেটটায় পৌঁছানোর পরে যে ভয়েড জায়গাটা তৈরি হয়, সোল তখন এভলভ হতে সাহায্য করে। যদিও সে পুরোপুরি পারে না, কিন্তু চেষ্টা করে যে আপনাকে ডাইরেকশনের দিকে নিয়ে যাওয়া প্রপার, যার জন্য আপনি এখানে এসেছেন, সেই ডাইরেকশানে সোল তখন নিজেকে মঞ্চস্থ করবার চেষ্টা করে। তো সেখান থেকেও কিন্তু এই যে পেডিস্টাল বা মঞ্চ বা মাচা যেটাকে বলা হয়, সেটার উৎপত্তি হয়েছে। এবং দেখুন, এই মঞ্চও কিন্তু আমি প্রথমে যেটা বললাম যে মেটেরিয়াল যে প্রাকৃতিক যে সমস্যা রয়েছে সেটা থেকে নিজেকে বাঁচানো, এখানে যেটা হচ্ছে সেখানে নিজের অন্তর্নিহিত যে সমস্ত রিপুদোষ তার মধ্যে তৈরি হয়েছে এবং তার ওভার এক্সারসাইজের ফলে
তার যে ক্ষতি বা ক্ষতি বলবো না, তার যে ডাইরেকশন থেকে সে সরে গেছে, তো সেই ডাইরেকশনই কিন্তু তাকে পুনরায় সেই জায়গায় আনবার চেষ্টা করছে। এই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আর কি। যে কোনো কামনার তার একদম এক্সিকিউশনের জন্য রাজস গুণের অত্যন্ত প্রয়োজন। আমি বহুবার আলোচনায়ও বলেছি আপনাদের যে ভোগ করার, মেটেরিয়ালি ভোগ করা, সেটাও এক ধরনের কৌশল। সে কৌশল রাজস গুণ দেয়, নক্ষত্রের মধ্যে বেসিক গুণ। এবং এই নক্ষত্রের দেবতা যেহেতু, মানে নক্ষত্র লর্ড যেহেতু ভেনাস, তো ভেনাস এখানে পরিপূর্ণভাবে এই নক্ষত্রকে তার উপলব্ধি দেয় এবং সেই উপলব্ধির মাধ্যমে ভোগ, সুখ, ইন্দ্রিয় সুখ, হ্যাঁ, তার সাথে সম্পদের ব্যবহার, আরাম, আয়েশ, কলা, শিল্প, মানে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড, মানুষের জাগ জমক, ঝলকানি, সমস্ত কিছু এই নক্ষত্রের গুণের মধ্যে আছে। আনন্দ, যেটা মেটেরিয়াল জয়, ডেবোনিয়ার যেটাকে বলা হয়, সেটাই নক্ষত্রের একটা গুণ। আমি প্রথমেই বলেছি নক্ষত্রের মধ্যে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার পরের জেনারেশনকে প্রোডাকশন করবার এই নক্ষত্রের মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে। তো ফিমেল র্যাটকে দেওয়া হয়েছে এই নক্ষত্রের অ্যানিমেল সিম্বল হিসাবে। ফিমেল র্যাট, দেখুন, ফিমেল মানে হচ্ছে তার মাধ্যমে তার প্রজনন ক্ষমতাকে দর্শায়, তার মধ্যে যে ধারণ শক্তি আছে, তার মধ্যে যে বেশ কিছু ক্ষেত্রে ধৈর্য স্থৈর্যের যে নর্মালসির থেকে বেশি আছে, সেটাকে দর্শায়। কিন্তু র্যাট মানে কি, র্যাট থাকে কোথায়? মুখ্যত মাটির নিচে থাকে। তো তার মধ্যে একটা অন্বেষণ করা, খোঁজা, সার্চিং করা, রিসার্চ করা, মাটির তলায় বিভিন্ন রকম, যারা বিভিন্ন এগ্রিকালচারাল ফিল্ডে দেখেছেন, দেখবেন যে গর্ত করার সময় মাটির তলায় অনেক শস্য সম্পদ পাওয়া যায়। তো তাদের মধ্যে একটা হারবারিং করার টেন্ডেন্সি আছে, সেখানে গিয়ে জমিয়ে রাখার টেন্ডেন্সি আছে। তো এই নক্ষত্রের মধ্যেও কিন্তু সেই গুণ আছে। প্রভূত সম্পদের অধিকারী এই নক্ষত্র, ভোগ করবার ক্ষেত্রে প্রভূত সম্পদের অধিকারী, এবং অনেক সময় সেই সম্পদ রাষ্ট্র কর্তৃকও কিন্তু প্রদত্ত হয়, বা সেই ক্ষমতার দ্বারাও কিন্তু সেই সম্পদের সৃষ্টি হতে পারে, বা সৃষ্টি হয়ে সেই ক্ষমতা তার কাছে মানে অ্যাকুয়ার করতে পারেন। এরকম বিভিন্ন রকম দিক আছে আর কি। যে পাখি এই নক্ষত্রের সাথে সিম্বলাইজ করা হয়েছে সে হচ্ছে ঈগল। তো ঈগলকে দেখবেন যে সে কতটা কনসেন্ট্রেটেড ওয়েতে, কত ওপরে রয়েছে, কিন্তু সেখান থেকে তার শিকারকে একদম এক ছোবলে সে নিয়ে চলে যাবে। ইভেন সমুদ্রের মধ্যে থেকেও মাছ বা বিভিন্ন জলজ প্রাণীকে কিন্তু সে তুলে নিয়ে চলে যায়। কত তার দৃষ্টি রয়েছে সেই শিকারের প্রতি, এবং কতটা অ্যাকিউরেসি রয়েছে যে অত দূর থেকে সে ওখানেই হিট করবে এবং সেটা নিয়ে সে চলে যেতে পারে। তার ফলে একাগ্রতাকে নির্দেশ করে এই নক্ষত্রের মধ্যে। রাজস গুণের মধ্যে কিন্তু মানে প্রথম তামসের একটা লঘু অংশ এবং রাজস গুণের পূর্ণ অংশের মধ্যে কিন্তু ভীষণ একাগ্রতা এই নক্ষত্রের মধ্যে দৃষ্ট হয়। এবং বৃক্ষ হিসাবে পলাশকে যুক্ত রয়েছে। তো পলাশ মানেই বুঝতে পারছেন, তার দ্বারা আমাদের ইন্দ্রিয় সুখ, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, প্রেম, প্রণয় তথা বসন্ত ঋতুকে সে একদম পরিপূর্ণভাবে নির্দেশ করে। এবং তার সৌন্দর্য, পলাশ ফুলের সৌন্দর্য সেই সময় যারা দেখেছে আর কি, একদম ন্যাচারাল বিউটি যেটা, তো সেটা কিন্তু দেখাচ্ছে। একাধারে বিউটি, একাধারে কোনো কিছুর মানে অ্যাডভেন্ট, সেটা যে আগত, সেটাকেও কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে আর কি নক্ষত্রের মাধ্যমে। এই নক্ষত্র অত্যন্ত গুণী, বারবার বলছি, মেটেরিয়ালি এবং টু সাম এক্সটেন্ট স্পিরিচুয়ালিও কিন্তু গুণী। কিন্তু মেটেরিয়াল গুণ এই নক্ষত্রের মধ্যে প্রভূত রয়েছে। এই নক্ষত্রে স্যাটার্নের অবস্থান, বিশেষত 22-23 ডিগ্রির পরে স্যাটার্নের অবস্থান অত্যন্ত মানে প্রভাবশালী ফল দেওয়া ক্ষেত্রে প্রযোজ্য, বা একদম শেষের দিকে 25 ডিগ্রির থেকে বেশি
বা রবি নক্ষত্রের একদম শুরুর চরণে অবস্থান অত্যন্ত প্রভাবশালী ফল প্রদানকারী। তো যাই হোক, এই নক্ষত্রে যেটা বললাম যে এর মধ্যে পালকের গুণ থাকে, এর মধ্যে মানুষকে বিকাশের গুণ থাকে, জ্ঞানের গুণ থাকে, প্রজননের গুণ থাকে। তো এই সমস্ত প্রকার গুণাবলী এই নক্ষত্রের মধ্যে একাধারে দৃষ্ট হচ্ছে। এবং এই নক্ষত্রে যখন কেতু প্রবেশ করবে 20 জুলাইয়ের পর থেকে, তখন এই নক্ষত্রের মধ্যে কি কি পরিবর্তন আনতে পারে সেই নিয়ে আমাদের আলোচনা। দেখুন, কেতুকে আমরা নর্মালি কি বলি? কেতু ইজ আ প্ল্যানেট অর সিউডো প্ল্যানেট যার মস্তিষ্ক নিজে ডাইরেকশনলেস। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একমাত্র এই নক্ষত্রই, মানে এই কেতুই আছে যার মাত্র একটি ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে স্পর্শ। কেতু স্পর্শ দ্বারা অনুভব করে এবং তার ইনটিউশন দ্বারা সে কোনো কিছুকে বুঝতে পারে। কিন্তু কেতুর পরিশ্রম প্রচুর হয়, অর্থাৎ ডাইরেকশনলেস, যেহেতু সে দেখতে পাচ্ছে না, সে শুনতে পাচ্ছে না, তো তার কাছাকাছি কেউ অবস্থান করলে সে কিন্তু মারাত্মক রকম চার্জড হয়ে যায়। তার কারণ, যেহেতু সে একটি দানব এবং ভয়ানক শক্তিশালী একটি ডেমনের তার দেহ অংশ, এবং সেটিও প্রায় না জীবিত না মৃত একটি মাঝামাঝি অবস্থান, তো সেই শক্তি তার মধ্যে ট্রান্সমিট হয়ে যায়। যেরকম মঙ্গল এখন আছে, আপনারা দেখতে পাবেন সেটা মোটামুটি 9-10 তারিখের পর থেকে এর অ্যাক্টিভেশন বেড়ে যাবে, বেশ কিছু কঠিন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলো আমি বলে দেব, একটা প্রোগ্রাম করে সেটা বলে দেব। তো যাই হোক, এখানে যেটা আছে সেটা হচ্ছে কেতু যেটা করে সেটা হচ্ছে ব্লাইন্ডনেস থাকে, লোনলিনেস থাকে, একাকিত্ব বা একাকী থাকা, ডিপ্রেশন, ডাইরেকশনলেস, হ্যাঁ, সবসময় একটা লেস মোটিভেশনাল স্পিরিটে থাকে। তার সাথে নেগেটিভিটি বিভিন্ন রকম প্যারামিটারের দিক থেকে, সেটা শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক সব রকম নেগেটিভিটির সাথে কেতু যুক্ত থাকে। এবার বহু জায়গায় কেতুকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে, যদিও এরকম কোনো কিছু আমি পুরাতন শাস্ত্রে কোথাও পাইনি, তো অনেকে পান, তো সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমি শুধু এইটুকু বলবো, আপনারা অ্যাস্ট্রোলজি যেটা দেখবেন সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন। যদি সেটা উপলব্ধ না হয় তাহলে সেটার কোনো ভ্যালু থাকছে না আর কি। তো যাই হোক, কেতুকে কি বলা হয় না, স্মোকি, ধূম্রবর্ণ, হ্যাঁ, সবসময় পরিবর্তনশীল, ছল কপট, রূপান্তরকারী, মানে বিভিন্ন রকম, মানে ক্যামেলিয়ান ক্যারেক্টারের মধ্যে পড়ে, মায়াবাদী প্রভাবযুক্ত এবং অস্তিত্ব আছে কিন্তু নন ট্যাঞ্জেবল, তাকে স্পর্শ করা যায় না, মানে সেলফ, নিজেকেই নিজে শেপ দেওয়ার মতন, সেরকম ভাবে জলের মতন একটা আকার। এই নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এলিমেন্টের মধ্যে কিন্তু ওয়াটার এলিমেন্ট রয়েছে, কারণ এর মধ্যে পালনযোগ্য গুণ রয়েছে। তার ফলে পালন, মানে বুঝতেই পারছেন, যে সৃষ্টি করবে তার মধ্যে তো পালনের গুণও থাকতে হবে, তো সেই গুণও রয়েছে। তো কেতুর মধ্যে কিন্তু এই প্রকৃতিটা রয়েছে, শেপ নিজের মধ্যে হয়ে দাও। তো যাই হোক, এর মধ্যে মানে আমাদের নক্ষত্র যখনই এই নক্ষত্রে প্রবেশ করবে, এই কেতু কি করে, কেতু যে কোনো জিনিসের গুণকে, সেটা মেটেরিয়াল হোক, স্পিরিচুয়াল হোক, যদি মেটেরিয়াল গুণের মধ্যে সেটা খুব নেগেটিভ কোনো গুণ হয়, তাহলে সেই গুণকে সে বৃদ্ধি করে দেবে। অর্থাৎ একটা মানুষের মধ্যে তামসিক প্রবৃত্তি বেশি পরিমাণে আনিয়ে দেবে। কিন্তু সেটা যদি কোনো পজিটিভ গুণ হয়, তাহলে কিন্তু সেটাকে সে কমিয়ে দেওয়ার মতন মানসিকতায় বা তার অ্যাকশন সে তৈরি করবে। তো এক্ষেত্রে কেতু যেটা করে সেটা হচ্ছে, এবং শুক্রের নক্ষত্রে প্রবেশ করা মাত্র, যে কোনো প্রকার দয়ামায়াবিহীন এবং ভাবলেশহীন এক প্রকার যোদ্ধাতে পরিণত হয়।
যে সব দিকে দৌড়ানোর চেষ্টা করে এবং প্রচুর পরিমাণে তার জন্য এক্সর্শন তার প্রচুর হবে, কিন্তু সে দৌড়াবে এবং পরম অ্যাথিস্টে রূপান্তর করে। বিশেষত রবি যখন সিংহ রাশি দিয়ে পাস করবে, অর্থাৎ 17ই অগস্ট থেকে মোটামুটি 16ই সেপ্টেম্বরের রাত পর্যন্ত যখন এখান দিয়ে অবস্থান করবে, এই সময় কিন্তু মানুষের মধ্যে নাস্তিক প্রবৃত্তি সব থেকে বেশি বৃদ্ধি পাবে। যারা টেকনিক্যালি সেই জায়গাটাকে অতিক্রম করতে পেরেছেন তারা তো বেটার, কিন্তু যারা পারবেন না বা পারেননি, পেরে উঠতে পারেননি কোনোভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এ সময়ে। এবং সব সময় রাজা, যেহেতু এটি মানে কিং এর ঘর, তো রাজার ঘর, সে তার অথরিটিকে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস সবসময় স্টাবলিশ করবার চেষ্টা করে যাবে। তার জাঁকজমক, কথাবার্তা, তার ধরুন বহিরাকৃতিগত ইমপ্রেশন, সেগুলোর মাধ্যমে কিন্তু সে একটা প্রভাব জনমানসে তৈরি করবে এবং যার দ্বারা কিন্তু সে খুব কৌশলে শাসন করবার চেষ্টা করবে। সারা পৃথিবীর সাপেক্ষে বলছি এটা, যেখানে যে ফরমেশনে সেটি আছে। এবং পারস্পরিক অথরিটি এবং মানে বিরোধ অবস্থাও তৈরি করবে, মানে যারা খুব কাছের লোক তাদের মধ্যে বিরোধাভাস তৈরি করবে, যারা দূরের লোক সেখানের মধ্যে অ্যাটাচমেন্ট তৈরি করবে এবং তার ফলে এখানে কিন্তু একটা বিরুদ্ধ গুণের একসাথে উৎপত্তি দেখা যাচ্ছে। সমস্ত আর্টিফিশিয়াল কোয়ালিটিস সেগুলো খুব মোটা দাগের করে দেবে। মনে করুন একজন ব্রাইডাল মেকআপ করেন কোনো একজন, তিনি সেই কাজের মধ্যে সূক্ষ্মতা, সৌন্দর্য, শুক্রের যে গুণাবলী আছে তার মধ্যে কতটা সেটা মানে তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে সেই সাজানোটা কতটা অ্যাক্টিভেটেড হবে, সেটা যেরকম সে নির্ণয় করছে। যখনই কেতু থাকবে, রবি যাবে, এখান দিয়ে শুক্র যাবে, তখন দেখবেন যে সেই জায়গাটায় কিন্তু তার গুণমান অনেকটা কমে যাচ্ছে। হয়তো সে তাকে সুন্দর সাজিয়েছে, কিন্তু তার পার্সোনালিটির সাথে সেই সাজটা একেবারেই যাচ্ছে না, নেগেটিভভাবে ফল দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বিভিন্ন মানুষ আছে দেখবেন, পুরুষ মহিলা দুই বর্গভুক্ত মানে শ্রেণীভুক্ত মানুষের মধ্যেই আছে, যারা কোনো একজন মানুষকে বা কোনো একটি বস্তুকে বা কোনো একটি গুণকে ভালোবেসে সে মনে করে সেই বিষয়টিকে সে কৃতার্থ করছে আর কিরকম একটা তাদের মধ্যে অদ্ভুত একটা পার্সোনালিটি আছে আর কি। সেই পার্সোনালিটি কিন্তু এই সময় অনেক বেশি তৈরি হবে। এটা যদি ব্যক্তি ক্ষেত্রে হয়, অর্থাৎ যাদের হরোস্কোপে রবি পোস্টিং খারাপ আছে এবং তার 10th হাউসের লর্ড অর্থাৎ শুক্র কোনোভাবে দুর্বল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ অনেক বেশি পরিমাণে কার্যকরী হবে আর কি। সেক্ষেত্রে যেটা হবে, সে একটা ড্রিমি ওয়ার্ল্ডের মধ্যে থাকবে। তার যে নোশনগুলো, তার যে চিন্তা ভাবনাগুলো, তার মধ্যে কিন্তু কোনো সদর্থক ভূমিকা বা কোনো পজিটিভ অ্যাপ্রোচ আপনি পাবেন না। শুনে মনে হবে যে দারুণ আইডিয়া, মানে এটি যদি প্রয়োগ করা যায় তাহলে হয়তো পৃথিবীতে রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যেতে পারে, কিন্তু এরকম কিচ্ছু না। এটা পুরোটাই একটা ইউটোপিয়ান কনসেপশনের মতন কিন্তু কাজ করবে এক্ষেত্রে। ষড়রিপু রিবিল্ড হবে বা রিক্রিয়েশন হবে এবং আমাদের ভেতরে যে দয়া, মায়া, মমতা, সিনসিয়ারিটি, কোনো একটা কাজ কেউ দিলে মোটামুটিভাবে সেটা করবার মতন মানসিকতা, যে এগুলো আমাদের মধ্যে তৈরি হয়, সেই জায়গায় কিন্তু একটা বিস্তর অভাব লক্ষ্য করা যাবে, যার থেকে একটা মানসিক ডিস্ট্র্যাকশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং শরীরকে ভেতর থেকে বেশ কিছু জায়গায় কিন্তু ক্ষত তৈরি করবে। যাদের ক্ষেত্রে মনে করুন রবির ঘর মানে আমাদের মিডিল আপার অ্যাবডোমেনের পোর্শন কালপুরুষের, তো এই পোর্শনে যত অর্গান আছে, যেমন ধরুন আমাদের স্টমাকের নিচের পোর্শন আপার ইন্টেস্টাইন, ডান দিকে স্প্লিন আছে, লিভার আছে, বাম দিকে প্যানক্রিয়াসের অংশ আছে, গল ব্লাডারেরও কিছুটা অংশ আছে।
এই অংশকে কিন্তু দুর্বল করবে। ইভেন হার্টের একদম নিচের দিকের অংশ, যেটাকে আমরা নিলয় পার্ট বলি, সেখানেও কিন্তু দুর্বলতা তৈরি করবে। তার ফলে যাদের অলরেডি এখানে দুর্বলতা আছে তারা কিন্তু এই জায়গাগুলোকে লক্ষ্য করার চেষ্টা করবেন। যত বেশি এক্সপেকটেশন কম রাখবেন। বুধ যখন এখান থেকে পাস করবে 30শে অগস্টের পর থেকে কিন্তু বুধ সিংহের ঘরে পাস করবে, মোটামুটি ধরুন ওই 19-20 দিন ধরে। তো কেতুর সাথে অবস্থান করবে এই সময়। বৃহস্পতিও মোটামুটি ওই ধরে নিন 23-24 ডিগ্রি মতন চলে আসবে। তার ফলে বুধের কিন্তু এখানে পরিপূর্ণ যে বিকাশ যে রবির ঘরে এসে সে করতে পারে, সেটা কিন্তু সে অনেকটাই করতে পারবে না। তার ফলে কি হবে? কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন, ল্যাক অফ ব্যালেন্স, মানুষের কথা বা এক্সপ্রেশনের মধ্যে উদ্ধত্ত অহমিকা, সেগুলো কিন্তু এ সময় তৈরি করবে। আপনি হয়তো একজনের জন্য অনেকটা মেটেরিয়ালি কিছু কাজকর্ম করেছেন, কিন্তু এক্সপেকটেশন রাখতে গেলেই দেখবেন সেখান থেকে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এবং প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যে উদ্ঘাটন, একজন কবি তার লেখনীর মাধ্যমে, একজন আর্টিস্ট তার আঁকার মাধ্যমে, তো যেভাবে একজন চিত্রনাট্য তৈরি করা একজন মানুষ, সে তার মাধ্যমে সেটা প্রকাশ করার মধ্যে যে গুণাবলী আছে, গুণাবলীর মধ্যে কিন্তু খুব মানে গুণের এখানে একটা অবনমন ঘটবে। বেশি দিন নয়, যতক্ষণ শুক্র এখানে অবস্থান করবে। শুক্র এখানে অ্যাকচুয়ালি অবস্থান করবে ধরুন ওই অগস্ট মাসের মোটামুটি 22-23 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের প্রায় ধরুন 16-17 তারিখ পর্যন্ত শুক্র এই ঘরে, সিংহের ঘরে অবস্থান করবে। তো এই অবস্থানকালের সময় কিন্তু এই ধরনের গুণাবলী থাকবে। পরিবারের বাঁধন কিছুটা আলগা হয়ে যাবে, বিশ্বাস করার প্রবণতা কমবে। শুক্র আমাদের না মেটেরিয়ালি একসাথে রাখার চেষ্টা করে, কিন্তু মনে রাখবেন চন্দ্র যেটা করে, চন্দ্র মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না। চন্দ্রের যে ভালোবাসা, সেটার মধ্যে লোক দেখানো পার্টটা থাকে না, সেটার মধ্যে একদম আমাদের ইন্টারনাল পোর্শনের কাজকর্ম থাকে। কিন্তু শুক্রের মধ্যে কিছুটা লোক দেখানো ব্যাপার থাকে। তবুও শুক্রের মধ্যে ভাব, ভালোবাসা বা আধুনিক যে মায়াবাদ যে চলছে, তার পুরো কারকতাই শুক্রের উপরে ন্যস্ত আছে। তো সেদিক থেকে কিন্তু আমাদের কম হবে। পারিবারিক বাঁধন দেখা যাচ্ছে, ভাই বোন বা 2 ভাই 2 বোন বা তার থেকেও বেশি একসাথে বড় হয়েছে, কিন্তু কোথাও একটা ডিস্ট্রাস্টের জায়গা কিন্তু এ সময় তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকবে। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কিন্তু খুব বেশি যারা এই ফিল্ডে রয়েছেন প্রচুর ইনপুট প্রোভাইড করতে হবে এ সময়। শুধু তাই নয়, মনে করুন যে বিভিন্ন আর্কিটেকচার যিনি ডিজাইন বানাচ্ছেন, যিনি কালার কম্বিনেশন বিভিন্ন বাড়ির, বা ধরুন বাইরের কোনো অংশের কালার কম্বিনেশন, সেন্ট রিলেটেড কাজ যারা করেন, আতর সেই সংক্রান্ত কাজ যারা করেন, পাউডার যেখানে সুগন্ধি আছে, সোপ নির্মাণকারী কাজ যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময়, বা কোনো বিউটি প্রোডাক্ট যারা তৈরি করেন, তাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে এবং স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতে হবে। প্রচুর পরিমাণে কনফিউশন যে এটা করলে কি হবে, এটা করব কি না। হয়তো সে কাজ আপনি দীর্ঘদিন ধরে করছেন, তবুও আপনার মধ্যে কনফিউশন তৈরি করবে এবং চ্যালেঞ্জ তৈরি করবে। এবং কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে এমন পরিস্থিতি দেখবেন, কিছু মানুষ আছে কাজের জায়গায় তিনি খুব টিপ টপ সেজে গুজে যান। পুরুষ মহিলা আমি দুজনের মধ্যেই দেখেছি, তাতে কোনো অপরাধ কিছু নেই। তিনি যদি কাজটা ঠিক করে করতে পারেন তো তার সাজ পোশাক দিয়ে কিছু এসে যায় না। কিন্তু এ সময় না মুখ্য যে ডাইরেকশনটা, সেটা সাজ পোশাকের দিকে চলে যাবে। কাজের কাজটা কিন্তু খুব একটা অ্যাক্টিভেটেড এ সময় দেখা যাচ্ছে না। তো সেটা একটা ল্যাকিং সাইট আছে আর কি। আচ্ছা, অকাল্ট সায়েন্সে যারা আছেন, বা ধরুন বিভিন্ন রকম মানে অ্যাস্ট্রোলজি ব্যতিরেকে, যত অ্যাস্ট্রোলজি কোনো অকাল্টের মধ্যে পড়ে না, তো যারা অকাল্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত সেকশনে কিন্তু এ সময় ইমপ্রুভমেন্ট বেটার আছে। যারা বিভিন্ন লিকার, ইনটক্সিকেশন এই সমস্ত সেবন করেন বা রকম
বিভিন্ন নেশার দ্রব্য সেবন করার টেন্ডেন্সি আছে, তারা কিন্তু খুব সাবধান। শরীরকে কিন্তু এ সময় অনেক বেশি ডিজেনারেট করবে, বিশেষত যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার বা ধরুন গল ব্লাডারের সমস্যা রয়েছে বা রিমুভ করে দিয়েছেন, কিডনির সমস্যা রয়েছে, সুগারের প্রবলেম রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। কোনো কাজ শুরু বা শেষ করা এই ফেজটার মধ্যে, বিশেষত মনে করুন রবির দশা শুক্রের অন্তর্দশা বা ভাইসি ভার্সা, বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা, শনির দশা শুক্রের অন্তর্দশা বা রবির অন্তর্দশা, বুধের দশা শুক্র বা রবির অন্তর্দশা, বা বুধের দশার সাথে চন্দ্রের অন্তর্দশা, এরকম কোনো ফেজে যদি থাকেন, রাহুকেতুর ক্ষেত্রে তো অবশ্যই বলবো তারা কিন্তু কোনো কাজ করার আগে তার ছক ভালো করে দেখিয়ে নেওয়া, কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা, সেই সংক্রান্ত জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন। ডোমেস্টিক এনভায়রনমেন্টের মধ্যে যাতে কোনো রকম সমস্যা না হয়, স্বামী স্ত্রী বা সন্তান সন্ততিদের মধ্যে যেন কোনো একে অপরের মধ্যে মনোমালিন্য না হয়, সেই ব্যাপারটা কিন্তু দেখে নেওয়ার আপনার আশু কর্তব্য রয়েছে। আচ্ছা, যারা বিভিন্ন রকম ধরুন তালা, সেফ এ সমস্ত নির্মাণ করেন, সমস্ত কোম্পানি আছে, বা লোকালিও প্রোডাকশন করেন, ইলেকট্রিক ইকুইপমেন্টস তৈরি করেন বা ইলেকট্রিক ইকুইপমেন্টসের কাজ করেন, কোনো জায়গায় ধরুন ওয়্যারিংয়ের কাজ করছেন ঘরে, তারা কিন্তু দুটো ক্ষেত্রে, কোয়ালিটির দিক থেকেও প্রোডাক্টের ক্ষেত্রে সাবধান, আর 2 নম্বর হচ্ছে কাজ করার ক্ষেত্রেও সাবধান। কোনোভাবে কিন্তু বিদ্যুৎ সংযোগ হওয়া বা এই সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট পরিমাণে যোগ রয়েছে। তার সাথে যেটা আছে সেটা বিভিন্ন কোর ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টরে, বা ধরুন যারা অনেক রিস্ক প্রোন সেক্টরে মানি বিনিয়োগ করছেন, তারা কিন্তু খুব বুঝে শুনে, বা ধরুন প্রপার যারা আছেন আর কি অভিজ্ঞ মানুষ, তাদের গাইডেন্সের মাধ্যমে সেগুলো করবার চেষ্টা করবেন। ভেহিকেল কিনুন, বাড়ি তৈরি করুন, বা ধরুন একসাথে তৈরি বাড়ি কিনুন, যেটাই করুন না কেন সেটা কিন্তু প্রপার বুঝে শুনে সেটাকে দেখে তারপরে কিন্তু সেটা কিনবেন। তেমন হলে তার কাগজপত্র প্রপারলি সার্চিং করা, সেই ধরনের কাজ কিন্তু করবেন। যারা বিভিন্নভাবে, একটা খুব নেগেটিভ কথা বলছি, যারা বিভিন্নভাবে সোনা বা কোনো মূল্যবান কিছু মর্টগেজ দিয়ে পয়সা কড়ি নেওয়ার চেষ্টা করছে, তারা এই ফেজটাতে 20 জুলাই থেকে আমি বলবো অন্তত ডিসেম্বর পর্যন্ত এটা থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু এর সাথে অনেক শুভত্ব নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। একদম থ্রোট থেকে আপার চেস্ট পর্যন্ত অংশেরও কিন্তু নজর দেবেন, তার সাথে স্কিন এবং আইস এই দুটো পোর্শনেও নজর দেওয়ার চেষ্টা করবেন। কেতুর শুক্রের নক্ষত্রে যাওয়ার আরও কতগুলো জায়গা সম্পর্কে আপনাদের একটু সচেতন করে দিচ্ছি। তার মধ্যে যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন সেরামিক ইন্ডাস্ট্রি, বা ধরুন যে সমস্ত ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আছে, বা ধরুন যারা একদম লোকাল লেভেলে বিভিন্ন আমাদের ধরুন রোজনামচা, ব্লাড বা অন্যান্য বডি কনস্টিটিউয়েন্টের যে সমস্ত প্যাথোলজিক্যাল কাজকর্ম করেন, সেই সমস্ত মানুষজন তথা সেই সমস্ত প্যাথোলজিক্যাল যে ইনস্টিটিউশন, তাদের কাজের ক্ষেত্রে গুণমান বা যখন পরীক্ষা সংগঠিত হয় সেই সময়কার যে সিকিউরিটি, সেফটি বা প্রিকশনারি মেজার, সেগুলোকে খুব ভালোভাবে রক্ষা করা প্রয়োজন রয়েছে। তার সাথে যত ধরুন বর্তমান যুগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ধরুন বায়োকেমিস্ট্রি, তার সাথে আমাদের বায়ো ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তার সাথে ধরুন মানুষের বা বিভিন্ন প্রাণীর যে সমস্ত স্কিন দিয়ে যে সমস্ত, বা তাদের শরীরের কোনো অংশ দিয়ে যে সমস্ত ওষুধপত্র বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে খুব সাবধানতা বা সেফটি প্রিকশন নেওয়া উচিত, যেগুলো
নেওয়ার দরকার আছে। খাদ্যদ্রব্য, যেগুলো খুব এসেনশিয়াল খাদ্যদ্রব্য, পৃথিবীর বহু দেশ আছে যেখানে আপনারা আকছার খবরের কাগজে বা এখানে দেখতে পাবেন যেখানে অ্যাডাল্ট্রেশন হয় আর কি, মানে খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন রকম এমন কিছু পদার্থ মেশানো হয় যেটা হয়তো খাদ্যদ্রব্যের মতন দেখতে, কিন্তু তার গুণমান ঠিক নয় বা বিপরীত ধর্মীয় হতে পারে, মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ক্ষতিকারকও হতে পারে। সেই সমস্ত কাজকর্ম যারা করে থাকেন সেই কাজ, বা ধরুন একদম মানে ইললেজিটিমেটলি এবং খুব লোকাল লেভেলে এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় যে কেউ হয়তো বিভিন্ন রকম নেশার দ্রব্য তৈরি করছে, যেগুলো প্রথম তো বেআইনি, সেটা আলাদা জিনিস, কিন্তু হয়তো কিছু মানুষ বিভিন্ন কারণে হয়তো সেগুলো গ্রহণ করেন। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই সেগুলো হয়, বিশেষত যে দেশগুলো একটু দারিদ্র সীমার নিচে আছে সেখানেই কাজকর্মগুলো আজও হয়। তো এইরকম কাজের সাথে যুক্ত মানুষ বা যারা সেবন করেন এরকম নেশার দ্রব্য, সে তো ম্যান্ডেটারিলি ক্ষতিকারক, নেশার দ্রব্য মানেই ক্ষতিকারক সেটা, কিন্তু সেটা একটু বেশি রকম ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে কোনো মাল্টি অর্গ্যান ফেইলিয়ার বা এরকম ধরনের ক্রিটিক্যাল ডিজিজ সেখান থেকে মানে রিভাইভ করার প্রবণতা অলমোস্ট কম, এরকম ধরনের। তাছাড়া ধরুন নর্মালি ফার্মাসিউটিক্যালস বা এই সমস্ত দপ্তরের সাথে কাজ করছেন, বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে যে সমস্ত ধরুন আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট বা গোলা, আর্মস অ্যামিউনিশন যেগুলো তৈরি হয়, সেরকম জায়গায় যারা কাজ করছেন সেখানেও কিন্তু যে সমস্ত বিধিবদ্ধ সতর্কতা আছে সেগুলোকে কিন্তু প্রপারলি মেনটেন করবার প্রয়োজন আছে, না হলে সমস্যা দেখা দিতে পারে। যাদের ক্ষেত্রে কিডনির ডিজিজ, প্যানক্রিয়াসের সমস্যা, প্রস্টেটের সমস্যা, বা মহিলাদের ক্ষেত্রে গাইনি সমস্যা, পুরুষ মহিলা নির্বিশেষে লাংসের সমস্যা, বা ধরুন শরীরের কোনো অংশে জল জমা, আইজ রিলেটেড সমস্যা, আপার অ্যাবডোমেনে মানে করুন লিভার কোনোভাবে মারাত্মক ফ্যাটি হয়ে গেছে, বা লিভার থেকে খুব জটিল রোগ সিরোসিস বা এই জাতীয় সমস্যা, যাদের ক্ষেত্রে তার কোনো রকম ট্রেন্ড আছে বা ডাক্তারবাবু কোনো রকম হেন্ড দিয়েছেন যেগুলো থেকে সতর্কতা থাকার প্রয়োজন, সেগুলো নিয়ে সতর্কতা থাকতে হবে। দাঁতের সমস্যা, তার সাথে ধরুন কানের হার্ড অফ হিয়ারিং যাদের আছে সেই সংক্রান্ত সমস্যা, বা শরীরে কোনো মেশিন বা অ্যাপারেটাস যারা ইউজ করেন সেই সংক্রান্ত মেশিন বা অ্যাপারেটাসের ক্ষেত্রে যে সমস্ত মেডিকেল সতর্কীকরণ নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু নেওয়া এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি এবার আপনাদের একটু লগ্নভিত্তিক বলে দেবো, বাট লগ্নভিত্তিক হিসাবে বলার ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাসেন্ডেন্ট বলবো না, কারণ এক্ষেত্রে আমি প্রত্যেক মাসে যেটা করে রাখি সেটা হচ্ছে রাহু কেতুর যে জেনারেল ইম্প্যাক্ট আছে বা শনির ক্ষেত্রে যে জেনারেল ইম্প্যাক্ট আছে সেটা আমি মাসের জেনারেল আলোচনার ক্ষেত্রে বলে থাকি। তবুও স্যাটার্নের ক্ষেত্রে বা ধরুন রাহুর ক্ষেত্রে ব্যাপারটা অনেক অ্যাক্টিভলি কাজ করে বলে অনেক সময় একদম ইন্ডিভিজুয়ালি বলি, কেতুর ক্ষেত্রে সেটা অনেক প্যাসিভলি কাজ করে, তো সেটা আমার আলোচনার মধ্যে বলা থাকে অলরেডি, এক্ষেত্রে আলাদা করে অ্যাড অন করছি না। আমি একদম বেশ কিছুদিন আগে যেরকমভাবে বলতাম অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, এভাবে যেটা বলবো আর কি, সেইভাবে আমি বলে দিচ্ছি আর কি। তো অগ্নিকারক যে রাশি আছে অর্থাৎ মেষ আছে, তার সাথে সিংহ আছে এবং ধনু আছে, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে দুটো জিনিস থেকে সতর্কতা নেবেন। প্রথম হচ্ছে যারা সার্ভিস রিলেটেড কাজ করেন, কোথাও চাকরি করেন আর কি পরিষ্কার ভাষায়, বা যদি ধরুন এরকম কোনো ব্যবসা করছেন যেখান থেকে আপনি স্যালারি উইথড্র করছেন, মানে ধরুন একাধিক ডাইরেক্টরস রয়েছে, পার্টনার্স রয়েছে, অনেক বড় কোম্পানি যেখানে আপনি স্যালারি উইথড্র করছেন, সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে
আপনার যে সমস্ত জায়গাগুলোতে প্রিকশনারি প্রয়োজন, বিশেষত ফাইন্যান্সিয়াল জায়গায়, বা ধরুন যে সমস্ত কোর যে ডিসিশন মেকিং যে জায়গাগুলো রয়েছে, সেগুলো যেখানে বলা প্রয়োজন বা যেখানে বলা প্রয়োজন নয়, সেই সংক্রান্ত যে বিধিবদ্ধ সতর্কতা নেওয়া দরকার সেগুলো কিন্তু নেবেন। না হলে সেখান থেকে বিভিন্ন রকম ডেনিগ্রেশন হওয়ার যোগ রয়েছে, কিন্তু ডেফামেশন হওয়ার যোগ রয়েছে অপোজিট জেন্ডার থেকে। কিন্তু এক্ষেত্রে আপনার বিভিন্ন রকম, ধরুন তাকে কোনোভাবে, মনে করুন সে আপনার একজন এমপ্লয়ি, সে পুরুষ মহিলা যে কেউ হতে পারেন, সে আপনার এমপ্লয়ি, সেক্ষেত্রে সে হয়তো আপনার কাছে বিরুদ্ধে অভিযোগ করলো যে আপনি যে পরিমাণ পরিশ্রম তাকে দিয়ে করাচ্ছেন সেই পরিমাণে তাকে রেমুনারেশন দিচ্ছেন না। তো সেই সংক্রান্তও কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আসতে পারে। বা আপনি কোম্পানিতে যে প্রোডাকশন করছেন বা সার্ভিস করছেন, সেই সংক্রান্ত জায়গাতে যে গুণমানের প্রয়োজন, সেই গুণমানের থেকে, বিশেষত সেটা যদি খাদ্যবস্তুর কোনো কোম্পানি হয়, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, ওষুধের ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, তাহলে কিন্তু আপনাকে বেশি পরিমাণে সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে। আরেকটি বিষয় যেটা জেনারেলে আমার বলে দেওয়া উচিত ছিল, যারা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস তৈরি করেন বিভিন্ন রকম, ধরুন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, বা ধরুন আরও যেগুলোটা আধুনিক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আছে, তারাও কিন্তু নিজেদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন সেগুলো বানানোর ক্ষেত্রে, এবং যখন কাস্টমারকে সেগুলো প্রোভাইড করবেন সেক্ষেত্রেও যা সেফটি প্রিকশনস আছে সেগুলো কিন্তু প্রপারলি মেনটেন করবেন। না হলে বিপদের সম্ভাবনা আছে। যারা বজ্র নিরোধক যন্ত্রপাতি বানান, বা ধরুন এমন কিছু মানে পলিউশন কন্ট্রোলের কোনো যন্ত্রপাতি বানান, তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। শরীরের ক্ষেত্রে বলবো বোথ দ্য কিডনিস এবং প্রস্টেট গ্ল্যান্ড রিলেটেড সমস্যা থেকে সাবধান থাকবেন, এবং শরীরের বাম পোর্শনের ঊর্ধ্বাংশের দিকে নজর রাখবেন। পৃথ্বীকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ আছে, কন্যা আছে এবং মকর আছে, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে রাখি যে কেতুরী শুক্রের নক্ষত্রে যাওয়া কিন্তু আপনাদের কাজের জায়গায় বাইরে থেকে যোগ আসার সম্ভাবনা কিন্তু বিশেষভাবে দৃষ্ট হচ্ছে। মানে ধরুন আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি হয়তো কোনো এমএনসি, তার একাধিক, তো দেখা গেল যে আপনাকে কোনো দূরবর্তী স্থানে ট্রান্সফার করলো যেটা আপনার রিকোয়ারমেন্টও ছিল, তো সেই সংক্রান্ত কিন্তু পজিটিভ জায়গা আছে। বাট পজিটিভের মধ্যে যে ব্যাপারটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যেখানেই যাবেন সেখানে তিনটে জিনিসের খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে আপনি যে জেন্ডারভুক্ত মানুষ, আপনার অপোজিট জেন্ডার যদি আপনার বস হয় তাহলে তার সাথে অফিসিয়াল ডেকোরামটা প্রপারলি মেনটেন করবেন, না হলে কিন্তু ইনসাবঅর্ডিনেশন হতে পারে বিভিন্ন রকম ক্ষেত্রে, অ্যান্ড ইওর সার্ভিস উইল বি অ্যাট স্টেক। যদি খারাপ দশায় থাকেন এবং শনি যদি ছকে দুর্বল হয় তাহলে কিন্তু সার্ভিস রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। রেমুনারেশন যেটা আপনি মানে এক্সপেক্ট করবেন সেই অনুসারে কিন্তু বৃদ্ধি হবে না বাইরে গেলে। অত্যন্ত ভালো দশায় না থাকলে অন্তত প্রাথমিক ক্ষেত্রে কিন্তু সেই বৃদ্ধি হবে না। যতদিন বৃশ্চিকের নবাংশে কেতু থাকবে ততদিন কিন্তু সেটা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তুলার নবাংশে আসলে কম্পারেটিভলি একটু বেটার ইফেক্ট এখান থেকে পাবেন। নাম্বার 3 হচ্ছে শরীরের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে মনে করুন শরীরের কোনো হাড় বা হার্টের ক্ষেত্রে কোনো ফরেন বডি লাগানো আছে, মনে করুন কোনো দুর্ঘটনা বা এরকম কিছুতে হাড়ের ভয়ানক চোট লেগেছে, সেখানে বিভিন্ন রকম বাইরে থেকে ইমপ্লান্ট করা আছে, বা হার্টের ক্ষেত্রে পেসমেকার বসানো রয়েছে, বা বিভিন্ন রকম ধরুন অন্যান্য কিছু বসাতে হতে পারে। তো সেরকম যাদের আছে তারা কিন্তু যে সমস্ত মেডিকেল প্রিকশনারি ডাক্তারবাবু বলে দিয়েছেন সেগুলো একদম টু দ্য লেটার্স আর কি মেনটেন করবেন। 3 নম্বর হচ্ছে প্রচণ্ড ওভার থিঙ্ক আসবে, কিন্তু খুব হ্যালুসিনেশন আসবে এবং ডিজায়ার লেভেলটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দেবে এই সময়, এবং সেই ডিজায়ার লেভেল অনেক সময় গৃহ শান্তিকে বিঘ্নিত করতে পারে। কিন্তু
বা ধরুন এত রকম ইমোশনাল আউটব্রাস্ট হতে পারে যেটার কিন্তু প্রয়োগ যখন হবে সেই প্রয়োগটা খুব বাজেভাবে হওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হতে পারে। তো সেই বিষয়ে যথেষ্ট সাবধান থাকবেন যাতে কোনোভাবে সেই সংক্রান্ত কোনো বিরুদ্ধ মত তৈরি না হয়। পরিবারের সকল সদস্যের মধ্যে প্রপার ইউনিফিকেশন রেখে চলবেন, বা ইভেন স্পাউসের ফ্যামিলির থেকেও কিন্তু চেষ্টা করবেন যে যেটা নর্মাল সম্পর্কের ক্ষেত্রে মেনটেন করতে হয় সেই প্যারামিটার্সগুলো যাতে প্রপারলি মেনটেনড হয়। যাদের অস্থি সংক্রান্ত সেটা প্রপারলি ব্লাড জেনারেশন মানে আরবিসি জেনারেশন হওয়া বোন ম্যারো থেকে, বা ধরুন আমাদের যে সমস্ত বোনের যে জয়েন আছে বিশেষত কোমর থেকে পায়ের একদম ফিট পর্যন্ত অংশে, সেখানে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, রিউমেটয়েড সমস্যা দেখা দিতে পারে, মাসেল কন্ট্রাকশনের প্রবলেম হতে পারে, মাসেলে বিভিন্ন রকমের টেনশন বা খিঁচে ধরা এই ধরনের প্রবলেমও কিন্তু তৈরি হতে পারে। আর বাঁদিকের লাং থেকে কিন্তু যত্ন নেবেন, যারা স্মোক করেন বা সেই সংক্রান্ত যদি ডাক্তারবাবু কোনো বলে থাকেন না করতে সেগুলো মেনটেন করবেন। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন আছে, তুলা আছে এবং কুম্ভ আছে, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে প্রথম বলে রাখি হায়ার স্টাডিজের যদি কোনো চেষ্টা করেন, ফরেন স্টাডিজের চেষ্টা করেন এবং মনে করুন কোনো প্রায়োগিক বিদ্যা, সেটা মেডিকেল হতে পারে, সেটা একটু হায়ার লেভেলের ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা অন্যান্য যে কোনো প্রায়োগিক বিদ্যা, আইন পড়তে পারেন, অন্য অনেক কিছু আছে, ম্যানেজমেন্ট পড়তে পারেন, বা ধরুন কোনো শিক্ষার প্রাথমিক পার্টটা মানে গ্র্যাজুয়েশন পার্টটা, মনে করুন এমবিবিএস পোর্শনটা আপনি এখানে করেছেন, তার মাস্টার্সটা আপনি বিদেশ থেকে করতে চান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও, হ্যাঁ, তো সেই ব্যাপারটার জন্য কিন্তু বেস্ট টাইম আছে। এটা যদি দশা ভালো থাকে এবং শনি মাঝারি এবং বৃহস্পতি বেশ শক্তিশালী যদি হয় এবং একটু দশার সাপোর্ট যদি পান, তাহলে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে। কিন্তু যেটার এই ভালো ফলের মধ্যে লুকিয়ে থাকার ব্যাপারটা হচ্ছে আপনাকে ভীষণ লোনলি করে দেবে, একাকিত্ব করে দেবে। আপনি যে প্রকৃতিতে থেকে বা বড় হয়ে অভ্যস্ত হয়েছেন, আপনাকে সম্পূর্ণ একটা বিপরীত প্রকৃতিতে এই মুহূর্তে আপনার যতদিন ধরুন এই উচ্চশিক্ষা বা ধরুন যে কাজ আছে যেগুলো কমপ্লিশন না হচ্ছে, আপনাকে কিন্তু সে জায়গায় থাকতে হতে পারে। মানে ইভেন সেটা এনভায়রনমেন্টের দিক থেকেও হতে পারে। আপনি নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হন, দেখা গেল যে আপনাকে অত্যন্ত চরম ওয়েদারে থাকতে হচ্ছে, সেটা ঠান্ডা হোক গরম হোক যেটাই হোক না কেন, তাদের পোশাক আশাক সব কিছু অন্য, খাবার দাবারের প্রকৃতি অন্য, আপনাকে একটা ভিন্ন সোশ্যাল কালচারাল আসপেক্টের মধ্যে কিন্তু কাটাতে হবে। এবার তার মধ্যে থেকে আপনি চেষ্টা করবেন যতটা বেটার জিনিসকে এক্সট্র্যাক্ট করে জীবনে কাজে লাগানো যেতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের মধ্যে রিডিং হ্যাবিট আছে সেটা কিন্তু ভীষণভাবে ব্যাহত হবে। এবার আমি যে প্রথম শর্তটা এবং দ্বিতীয় শর্তটা বললাম এটা খুব কন্ট্রাডিক্টরি। হায়ার স্টাডিজ বলছি অবশ্যই সেখানে বইপত্র পড়তে হবে, আবার দ্বিতীয় বলছি রিডিং হ্যাবিটে এখানে কিন্তু ব্রিচ অফ একটা কোঅর্ডিনেশন আপনাকে তৈরি করবে। তো বিপরীতধর্মী হবে। কেতু প্রথমেই বলেছি যে কোনো ভালো কিছু করার আপনাকে বিভিন্ন মানে মেটেরিয়াল অ্যাসপেক্টের মধ্যে আপনাকে সবসময় জড়িয়ে রাখবে এবং সেখান থেকে বিভিন্ন সমস্যা তৈরি করে, সেই সমস্যার মধ্যে আপনাকে উদ্গ্রীব করে রাখাই এর কাজ। তো চেষ্টা করবেন ধ্যান, যোগা, প্রাণায়াম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনার কনসেন্ট্রেশন পার্টটাকে এনহ্যান্স করা। যেগুলো প্রয়োজন নেই, যেগুলো বিরক্তিকর জিনিস, সেগুলোর মধ্যে নিজেকে যত পারবেন মানে সেখান থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজের সাবজেক্টিভ বিষয়ে আলোচনা করবেন বা সেই সংক্রান্ত বন্ধু মহল, যেটা একটা বিশেষ ব্যাপার। এখানে কিন্তু এমন কিছু বন্ধু বান্ধবের সন্ধান আসতে পারে যারা কিন্তু কেউ খারাপ ভালো এভাবে আমি কোনো বলবো না, যারা এরকম হতে পারে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে আনপ্রোডাক্টিভ হতে পারে। আনপ্রোডাক্টিভ থেকেও বড় ব্যাপার যারা আপনার সময় নষ্ট করতে পারে, মূল্যবান সময় সেটাকে নষ্ট করতে পারে, সেই বিষয়ে সাবধান থাকবেন। যাদের মধ্যে কোনোভাবে মনে করুন অ্যাসাইটিস জাতীয় সমস্যা হয়েছে, পেটে হোক বুকে হোক,
সে ছোট হতে পারে বড়, বা যাদের জুভেনাইল সুগারের সমস্যা রয়েছে বা প্রেগনেন্সি রয়েছে, সেই পিরিয়ডের মধ্যে সুগার লেভেল খুব ফ্লাকচুয়েট করছে, তারা কিন্তু একদম খুব ভালোভাবে ডাক্তারবাবুর শরণাপন্নে থাকবেন এবং যেভাবে ওষুধপত্র খেতে বলছে সেগুলোর খেয়াল রাখবেন। যারা বিভিন্ন রকম ধরুন আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছেন, বা ধরুন ইলেকট্রনিক্সের কাজ করেন, কিন্তু সেটা অনেক বেশি ধরুন ডিভাইস রিলেটেড, মানে ধরুন কম্পিউটারের জন্য কাজ করছেন, সেটা ফ্রি প্রোডাকশনের জন্য নয়, কোনো একটা পারপাসিভ সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গ্রোথ ভালো আছে। কিন্তু ব্যাপার কাজ করার সময় যে সমস্ত প্যারামিটারগুলোকে দেখে নেওয়া, যে ধাতুগুলো যেগুলো খুব কোর লেভেলের কাজ, এগুলো কিন্তু ভালো করে দেখে নেওয়ার দরকার আছে। বা যারা ধরুন বিভিন্ন গ্লাইডিং মেটেরিয়ালের ওপর কাজ করছেন, এটা প্লেন হতে পারে, বিভিন্ন মিসাইল টেকনোলজি হতে পারে, ড্রোন টেকনোলজি হতে পারে, যেগুলো গ্লাইড করে, সেই জায়গাতেও কিন্তু বিভিন্ন যে মেটাল ইউজ হয়, সেই মেটাল ইউজের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সেগুলোকে এক্সামিন করে, বা যারা এই সম্বন্ধে পড়াশোনা করছে, উচ্চশিক্ষাতে, তাদের ক্ষেত্রে খুব প্রিসাইজলি সেগুলোকে মেনটেন করা দরকার। যারা বিভিন্ন ধরুন ডায়েটিশিয়ান আছেন যারা, বা ধরুন যারা সাইক্রেটিক ট্রিটমেন্ট দেন বিভিন্ন পেশেন্টদের, তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধ এবং পথ্য খাদ্য এগুলোর নির্বাচনের ক্ষেত্রে একদম ডাক্তারবাবু, মানে বেস ডাক্তারবাবু যেভাবে দেখছেন তার সাথে যেন একদম অ্যাটপার ওষুধপত্রের হয়, না হলে কিন্তু পেশেন্টের উপরে তার নেগেটিভ ইম্প্যাক্ট আসলেও আসতে পারে। যারা বিভিন্ন অর্থোপেডিক ডক্টরস আছেন, মানে অস্থি সংক্রান্ত, তিনি সার্জন হতে পারেন, নন সার্জন হতে পারেন, তারাও যেন তাদের চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে খুব নজর দেওয়া দরকার, যেমন ধরুন ওষুধপত্রের প্রয়োগ বা বিভিন্ন রকম বাইরে থেকে কোনো বস্তু ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে প্রয়োগ যদি হয়, সেগুলোর ক্ষেত্রে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। লাস্ট অংশ বলবো যে জলকারক রাশি আছে, যথাক্রমে মীন আছে, বৃশ্চিক আছে এবং ক্ষমা করবেন, কর্কট আছে, বৃশ্চিক আছে, তারপরে মীন আছে। তো যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম হচ্ছে এক্সপেন্ডিচার কিন্তু ভীষণ রেইজ করিয়ে দেবে সময়, ভোগ্যপণ্যের ক্ষেত্রে বেশি ইনক্লাইন করতে পারে, বিশেষত সিংহের ঘর দিয়ে যখন ধরুন বুধ ক্রস করবে, শুক্র ক্রস করবে, সেই সময় কিন্তু একটু বেশি বাড়াবে। বা ধরুন যখন রবি ক্রস করবে, মারাত্মক রকম লোনলিনেস বা ইনসাবঅর্ডিনেশনের যোগ কিন্তু তৈরি করতে পারে। তো সেটা থেকে সাবধান থাকবেন। যখন তুলার নবাংশে থাকবে, সে সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন কাজের জায়গায়, যারা বিশেষত সিনিয়রের সাথে সম্পর্ক, যেগুলো অফিসিয়াল রিলেশন আছে, ডেকোরাম আছে, যেগুলো মেনটেন করবার খুব প্রয়োজন, সাস্টেনেবিলিটির জন্য খুব প্রয়োজন, সেগুলো কিন্তু চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে যাদের ক্ষেত্রে মনে করুন যে খরচের হাত খুব বেশি, কোনোভাবেই টাকা রাখতে পারেন না, তারা চেষ্টা করবেন যদি ছোটোখাটো অ্যাসেট মোবিলাইজেশন বা এমন জায়গায় টাকা রাখা যেখান থেকে মানি উইথড্র না করা যায়, এরকম কোনো সেকশন যদি হয়, তাহলে কিন্তু সেইখানে রাখবার বেশি চেষ্টা করবেন। তাহলে লং রানে আপনাকে কিন্তু অবশ্যই পজিটিভ ফল প্রদান করবে। যারা বিভিন্ন মুখের ফ্রন্টাল পোর্শনে যদি কোনো অস্থি সংক্রান্ত বা অন্যান্য যেখানে ব্লাড সার্কিউলেশন বা এই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, বা কোনোভাবে ফেসিয়াল প্যারালাইটিক স্ট্রোক বা এরকম কিছু হয়েছে, তারা কিন্তু যেভাবে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেন বা যে প্রিকশনারি সেফটি প্রিকশন মেনটেন করতে বলেন, সেগুলো চেষ্টা করবেন। ভেহিকেলের পেছনে যতটা প্রয়োজন ততটাই অর্থ ব্যয় করার চেষ্টা করবেন, নাহলে ভেহিকেল কিন্তু আপনাকে প্রচুর মানি লস করিয়ে দেবে। হ্যাঁ, এ সময় ফ্যামিলির মধ্যে চেষ্টা করবেন বন্ডিং, বিশেষত কোর ফ্যামিলি, মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, তারপরের স্টেপে সন্তান সন্ততি, তারপরের স্টেপে রেসপেক্টিভ পেরেন্টস আর কি, তাদের সাথে সম্পর্কের জায়গাটা যেন
প্রপারলি ব্যালেন্সড থাকে, না হলে কিন্তু সেখান থেকে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। সবসময় ইউনিফিকেশনটা যেন কোনোভাবে, কেতু বা রাহু অন্যভাবে করে, কেতু কিন্তু খুব ডিসইন্টিগ্রেশনের প্ল্যানেট, সবসময় একা থাকা, কারণ একা চলে যায় তার কারণ ওর ডাইরেকশনলেস, ও কোন দিকে যাচ্ছে, ও অত্যন্ত পাওয়ারফুল কিন্তু ক্লান্তও হয়, আবার এনার্জি রিগেইন করে, আবার সে চলা শুরু করে, তার ফলে তার যে ডাইরেকশন সেটাকে কিন্তু কখনোই একটা ইউনিল্যাটারাল ডাইরেকশন হিসাবে ট্রিট করা যায় না, সেটা যে কোনো দিকে হতে পারে। তার ফলে প্রচুর অ্যাবর্টিভ ওয়ার্ক হয়, প্রচুর এনার্জি লস হয়। 10টা কাজে হাত দিলে দেখা যেতে পারে সে সময় 4টে কাজ ফুলফিল হচ্ছে, বাকি 6টা হাফ ডান বা একেবারেই কাজ এগোচ্ছে না, এরকম একটা স্টেটে হতে পারে। প্রচুর সময় নষ্ট করিয়ে দিতে পারে। কথাবার্তা বলার সময় শালীনতা, ভদ্রতা এগুলো মেনটেন করতে হবে, না হলে কিন্তু সেখান থেকেও মানে এই রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্টদের সেখান থেকেও কিন্তু সমস্যার উদ্রেক করতে পারে। বিশেষত এখান থেকে যখন মঙ্গল আছে বা পরবর্তীকালে যখন বুধ আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু বাক সংযম বা সেই রিগার্ডিং জায়গাগুলো দেখার প্রয়োজন আছে। তো মোটের উপরে এই সময় কিছু সতর্কতা মেনটেন করতে হবে, সেগুলো ডিটেল বলেছি। ভালো থাকবে।